অবরোধে পেট্রোল বোমা আর ককটেল হামলায় সাধারণ মানুষ হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, এত মায়ের কান্নাতেও কেন খালেদা জিয়ার বুক ফাটে না। অবরোধের আগুনে পুড়ে নিহতদের স্বজন ও দগ্ধদের যন্ত্রণার কথা শোনার পর ব্যথিত প্রধানমন্ত্রী নাশকতাকারীদের ধরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছেন। সকালে জাতীয় জাদুঘরে চলমান সহিংসতার তথ্যচিত্র প্রদর্শনী দেখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে এসব কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। সালাউদ্দিন মাহমুদের প্রতিবেদন। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকে ২০ দলীয় জোটের টানা অবরোধের সাথে ফেব্রুয়ারিতে এসে সপ্তাহে ২ দিন বিরতি দিয়ে চলছে টানা হরতাল। প্রায় ১.৫ মাসের অবরোধ আর হরতালে এ পর্যন্ত মারা গেছে অন্তত ৯০ জন, যাদের ৫৩ জনের প্রাণ গেছে পেট্রোল বোমার আগুনে। ভাঙচুর আর আগুন লাগানো হয়েছে ১১২৭টি যানবাহনে। বিএনপি জোটের অবরোধ হরতালে চলমান নাশকতার একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সরকারি দল আওয়ামী লীগ। সে সঙ্গে জাতীয় জাদুঘরে দেখানো হচ্ছে সহিংসতার স্থির চিত্র। এসব ঘুরে দেখতে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজনীতিতে দীর্ঘ পোড় খাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যারা রাজনীতি করে ওদের সাথে করুক, আমরা তো সাধারণ মানুষ। অনেক কষ্ট যারা এসব করছে তারা বন্ধ করুন। পরে বক্তব্য দিতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। নিজের জীবনে স্বজন হারানোর বেদনা ঘিরে ধরে তাঁকে। যে হারাবার বেদনা আমি জানি, সেই কষ্ট নিয়ে বেঁচে আছে। কাজে কেউ যখন হারায় নিজের কষ্টই বেশি মনে হয় যে এইরকম যন্ত্রণায় তো এদের বাঁচতে হবে। আর এই বীভৎস হত্যাকাণ্ড এগুলি বন্ধ করার জন্য সকলের সহযোগিতা চাই। মানুষের জীবন নিয়ে খেলে, মানুষকে পুড়িয়ে মেরে, মানুষকে ক্ষতি করে কি অর্জন হচ্ছে? যে মানুষগুলির জন্য রাজনীতি করি সেই মানুষগুলিকেই যদি হত্যা করা হয়, তাহলে কাদের জন্য রাজনীতি? চলমান সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আবারও আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। পাড়া মহল্লায় দুষ্কৃতকারীদের ধরতে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে অনেকেই যারা এই ধরনের বোমা মেরেছে তাদেরকে ধরিয়ে দিয়েছে। দেশের মানুষকে এইভাবেই সচেতন হয়ে দাঁড়াতে হবে। যারা এই ধরনের অপকর্ম করবে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে এরা থামবে, তাছাড়া এরা থামবে না। প্রধানমন্ত্রী এ সময় জানান ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি জামাত জোটের মেয়াদে ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়। নিজেও ১৮ বার হত্যা চেষ্টার মুখোমুখি হন বলে জানান শেখ হাসিনা। সালাউদ্দিন মাহমুদ, এসএটিভি, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে কিংবা কোনো দলের পক্ষে কাজ করতে ঢাকায় আসেননি বলে পরিষ্কার জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুমবার্নিকাট। তবে বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে বলেও জানান তিনি। সকালে গুলশানে আমেরিকান ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা জানান বার্নিকাট। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগও জানান মার্কিন রাষ্ট্রদূত। মঞ্জুর মিলনের প্রতিবেদন। সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে বাংলাদেশের অস্থির এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গত ২৫ জানুয়ারি ঢাকায় আসেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুমবার্নিকাট। বিমানবন্দরে নেমে ওই দিনই তার আনুষ্ঠানিক ব্রিফিংয়ের কথা থাকলেও তা না করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলে আলোচনা সমালোচনা। গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন বার্নিকাট। পরদিন বিকেলে কাজে যোগ দেওয়ার আগেই ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তার বৈঠকে আবারও আলোচনায় মার্কিন এই কূটনীতিক। সবশেষ ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর মঙ্গলবারই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকেন নয়া মার্কিন রাষ্ট্রদূত। জবাব দেন সাংবাদিকদের নানা প্রশ্নের। স্পষ্ট করেন বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো দলের পক্ষে কাজ করে না। আমি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলাতে ঢাকায় আসিনি। সহিংসতা বন্ধে মতপার্থক্য দূর করে সমাধানের দায়িত্ব সবার। বাংলাদেশেরাই চলমান সমস্যার সমাধান করতে পারবে। তিনি বলেন, দলগুলোর মতপার্থক্য দূর করে এদেশের জনগণকেই চলমান সংকটের সমাধান করতে হবে। তবে যে কোনো সহযোগিতা চাইলে পাশে থাকবে তার দেশ।
বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের অবস্থান সবাই জানে, তবে এ বিষয়ে যে কোনো সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় তৈরি আছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে দুদেশের সম্পর্কও অটুট থাকবে। সংঘাতপূর্ণ রাজনীতিতে মানুষের প্রাণহানি ও জানমালের ক্ষতিতে উদ্বেগও জানান বার্নি কাট। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় গণতান্ত্রিক বিশ্ব উদ্বিগ্ন। সহিংসতার নিন্দা জানাই। গণতান্ত্রিক দেশে এর কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ছাড়পত্র পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির শুনানিতে বাংলাদেশে 5 জানুয়ারির নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেছিলেন বার্নি কাট। জানিয়ে ঢাকায় আসার আগেই সমালোচনায় পড়তে হয়েছে মার্কিন এই কূটনীতিককে। মঞ্জুর মিলন, এসএ-টিভি, ঢাকা। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকট দ্রুতই সমাধান হবে বলে আশা করছেন ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত মা মিং ইয়াং। দুপুরে পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান মা মিং ইয়াং। প্রায় 40 মিনিটের সৌজন্য বৈঠকে মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে চীনের সাহায্য চেয়েছে বাংলাদেশ। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। একজন শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের প্রত্যাশা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের দ্রুত সমাধান হবে এবং অবশ্যই আমাদের আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশিরাই তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। We have the confidence that Bangladesh society can tackle this issue by yourself. চীনে নবনিযুক্ত অ্যাম্বাসেডরের সাথে বৈঠকে এই প্রসঙ্গটি এসছে। আমরা সহায়তা চেয়েছি যে মিয়ানমারের মধ্যে দিয়ে যে সড়কটি বাকি রয়েছে, তো মাঝখানে মিসিং লিঙ্কটুকুতে যেন আমরা মিয়ানমারের সাথে দ্রুততার সাথে কাজটা করতে পারি, এই কারণে চাইনিজ সহায়তা আমরা চেয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির একটি প্রতিনিধি দল। সন্ধ্যে 6:30টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাখানেকের এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী গ্রুপ ইপিবির সদস্য ক্রিশ্চিয়ান দান প্রেদা। অন্যরা হলেন ক্যারল ক্রাস্কি, ইউসেফ ভেইডেন হোলজার ও ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. কাইয়ুম। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের টেলিফোনে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধী দলের উপর দমন পীড়ন সহ বিভিন্ন বিষয় ইইউ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে। চলমান 3 দিনের হরতাল আগামী শুক্রবার সকাল 6টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে 20 দলীয় জোট। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। বিবৃতিতে জানানো হয়, হরতালের পাশাপাশি টানা অবরোধও চলবে। গত রোববার সকাল থেকে টানা 72 ঘন্টার হরতাল ডেকেছিল বিএনপি জোট। সেই 72 ঘন্টা শেষ হওয়ার আগেই হরতাল বাড়ানোর ঘোষণা দিল তারা। আগের 2 সপ্তাহের মতোই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে 72 ঘন্টা হরতালের সাথে আরও 2 দিন বাড়ানোর ঘোষণা দিল 20 দলীয় জোট। এদিকে আজও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পাঠানো খাবার ফেরত পাঠিয়েছে পুলিশ। এদিকে তৃতীয় দফা টানা 3 দিনের হরতালের শেষ দিন এবং টানা অবরোধের 43তম দিনে মৌলভীবাজার, বগুড়া ও চাঁদপুরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারের কামালপুর বাজার এলাকায় 2টি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা, তবে এতে কেউ হতাহত হননি। এই ঘটনায় জড়িত সন্দেহে মৌলভীবাজার পৌর জামায়াতের আমির ইয়ামির আলীকে আটক করেছে পুলিশ। বগুড়ার ফটকি ব্রিজের কাছে চলন্ত ট্রাকে পেট্রোল বোমায় ট্রাক চালক আব্দুল কাদের ও সহকারী লিটন কাজী দগ্ধ হয়েছেন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া লক্ষ্মীপুরে 2টি ককটেল ও ফেনীতে 10টি ককটেল সহ একজনকে আটক করেছে পুলিশ। এদিকে হরতালের কারণে আরেক দফা পেছানো হলো এসএসসি পরীক্ষা। আগামীকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের জিম্মি করে এভাবে হরতাল ডাকার সমালোচনাও করেন তিনি। আগামীকালকে সকল পরীক্ষা অর্থাৎ এসএসসি এবং সমমানের সকল পরীক্ষা স্থগিত করে আমরা 27শে
ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরিবর্তন করছি এবং সেই দিন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি সকল পরীক্ষা যথারীতি আমাদের রুটিন অনুসারে চলবে। হরতাল অবরোধ তুলে নেবার দাবিতে আজও বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অভিমুখে বিক্ষোভ করেছে দুটি সংগঠন। সকাল 11টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ে ঘেরাও করতে আসে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি। নিরাপত্তার কারণ দেখিয়ে গুলশান গোল চত্বরের দক্ষিণ পাশেই তাদের আটকে দেয় পুলিশ। সেখানে 20 দলীয় জোটের কর্মসূচির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুর 1টার দিকে একই দাবিতে গুলশান কার্যালয়ের অভিমুখে ঝাড়ু মিছিল নিয়ে আসেন আমরা মিরপুরবাসীর ব্যানারে একদল বিক্ষোভকারী। তারাও পুলিশের বাধার মুখে গোল চত্বরের উত্তর পাশে 1 ঘন্টা অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে ফিরে যান তারা। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু অভিযোগ করেছেন, বিএনপির চলমান নাশকতায় রোহিঙ্গাদেরও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আরেক অনুষ্ঠানে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শিগগিরই খালেদা জিয়ার দানবীয় শক্তি পরাজিত হবে। আর মাহবুবুল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যাকারীদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত 20 দলীয় জোটকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন শাহনাজ রুমা। সচিবালয়ের স্বরাষ্ট্র দপ্তরের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের মাসিক বৈঠক শেষে দেশের পরিস্থিতিকে স্বাভাবিক দাবি করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু। হরতাল অবরোধ যে হচ্ছে এমন ধরনের কোনো খবর আমাদের কাছে নেই, শুধুমাত্র এটা প্রচারণার মধ্যে রয়েছে বলে আমরা মনে করি। একটি মহল তারা চেষ্টা করছে যে এটাকে কোনো রকমের জিইয়ে রাখা যায় কিনা, রোহিঙ্গাদেরও এই ব্যাপারে তৎপরতা আনার জন্য পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। ধানমন্ডিতে 14 দলের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে দলটির মুখপাত্র মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, যারা সংলাপের কথা বলে তারা হত্যাকারীদের রক্ষা করতে চায়। পাক দানবীয় শক্তি সারেন্ডার করেছিল, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়। আবার এই খালেদা জিয়ার দানবীয় শক্তি ইনশাল্লাহ বাংলার জনগণের কাছে সারেন্ডার করবেই। একই সময় রাজধানীর 7 রাস্তায় শ্রমিক লীগের সমাবেশে মাহবুবুল আলম হানিফ বলেছেন, সংলাপের নামে যারা এখন বিএনপি জামায়াতের দালালি করছেন তারাও জনরোষ থেকে রেহাই পাবেন না। যতদিন পর্যন্ত এই হত্যাকারীদের বিচার না হবে, বিচারের রায় কার্যকর না হবে, ততদিন পর্যন্ত এই কর্মসূচি দিয়ে যারা মানুষ হত্যা করেছেন তাদের আর বাংলার মাটিতে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শাহনাজ রুমা, এসএটিভি, ঢাকা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নারায়ণগঞ্জের 2,500 এক অনুষ্ঠানে বলেন, আগুনে পুড়ে যত মানুষ মারা যাবে বেগম খালেদা জিয়াকে আসামি করে ঠিক ততটি মামলাই করা হবে। অন্যদিকে গাইবান্ধায় এক জনসভায় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান হুঁশিয়ারি দেন, রক্তের সিঁড়ি দিয়ে খালেদা জিয়ার ক্ষমতায় যাবার স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না। প্রত্যেকটা মানুষের হত্যার ইন্ডিভিজুয়াল এক এক করে মামলা হবে। এই মামলা আপনার প্রধান আসামি হবেন, কেউ আপনাদের। দেশে যাতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে র্যাব, জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক বেনজির আহমেদ। দুপুরে র্যাব সদর দপ্তরে সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর মহড়া প্রদর্শন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের সম্মিলিত উদ্যোগী, আসলে এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা এদেশে কোনো জঙ্গিবাদের কোনো স্থান নাই। আর এই ধরনের যে কোনো ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি এদেশের মানুষ ঘৃণা করে, হেট করে। তো সে কারণে আমরা কাজ করে যাচ্ছি যাতে করে কোনো ক্রমেই আমাদের এখানে জঙ্গিবাদ তার যে ফনা বিষ দাঁত আমাদের না দেখাতে পারে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘেরাওয়ের পথে গুলশানে নৌমন্ত্রী শাহজাহান খানের মিছিলে ককটেল হামলার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে একটি মামলা হয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা ইসমাইল হোসেন গতরাতে গুলশান থানায় মামলাটি করেন। এতে বিএনপির মোট 14 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নামও রয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক। দুপুরে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতীকী অনশন ভাঙানোর পর তিনি এই আহ্বান জানান। সকাল 11টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এই কর্মসূচি শুরু করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। দুপুর 1:20 আইনজীবীদের অনশন ভাঙান ব্যারিস্টার রফিক। সরকার যেটা করছে এটা উচিত না, অবৈধ, এবং আমি মনে করি এটা সরকারের জন্য খারাপ হচ্ছে। সরকারের তো সুনাম হচ্ছে না, সরকারের তো বদনাম হচ্ছে। আশা করি সরকার এই সমস্ত বিবেচনা করে এই সমস্ত বন্ধ করবেন, নর্মাল লাইফ লিড করতে দেবেন। অ্যাবনর্মাল লাইফ লিড করলে ইট উইল গিভ অ্যাবনর্মাল প্রোডাক্টস। এখন পর্যন্ত ঢাকার 2 সিটি নির্বাচনের ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলছেন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের সীমানার গেজেট কমিশনে না আসা পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসছে না। তবে তিনি জানান, আসছে জুন মাসের প্রথম দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করতে প্রস্তুতি চলছে। জানাচ্ছেন প্লাবন রহমান। 2007 সালের মে মাসে শেষ হয়েছে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ। তারপর নানা জটিলতায় 7.5 বছর কেটে গেছে, অথচ এখন পর্যন্ত কাটেনি এই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা। সবশেষ গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আবারও ঢাকার 2 সিটি নির্বাচন দ্রুত করতে সবাইকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাই ফের আলোচনায় ডিসিসি নির্বাচন। তবে নির্বাচন কমিশন সচিব বলছেন, এখন পর্যন্ত এই 2 সিটির চূড়ান্ত সীমানার গেজেট তাদের হাতে আসেনি। তাই নির্বাচনের প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না কমিশন। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেক্টিভস দিয়েছেন কিনা সেরকম কোনো ডিরেক্টিভস আমাদেরকে দেওয়া হয়নি, এবং নির্বাচন কমিশনকে ডিরেক্টিভস দেওয়ার কথাও নয়। কোনো কোনো পত্রিকায় লেখা হয়েছে যে গেজেট প্রকাশিত হয়েছে, এবং একটি পত্রিকায় দেখলাম নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আমার জানা মতে আমাদের কাছে কোনো গেজেট আসেনি। অর্থাৎ আমরা যখন গেজেট পাবো, নির্বাচন কমিশন তখন এটি ঠিক করবেন, স্থির করবেন যে কবে কিভাবে নির্বাচন করা যায়। ওদিকে 2010 সালের 17 জুনে নির্বাচন হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। নিয়ম অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি থেকে 25 জুলাইয়ের মধ্যে এই নির্বাচনের বাধ্যবাধকতা। কমিশন সচিব বলছেন, মেয়াদ শেষের আগেই এই নির্বাচন করতে চাই কমিশন। চট্টগ্রাম নির্বাচন করতে কোনো বাধা আমি দেখি না। জুলাইয়ের মাঝামাঝিতে যেহেতু শেষ হচ্ছে, 17 জুলাই সম্ভবত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 15 জুন থেকে সম্ভবত রোজা শুরু হবে। সেই জন্য আমাদেরকে নির্বাচনটি 15 জুনের আগে করতে হবে। ধরে নেওয়া যেতে পারে যে ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক অফ জুনের মধ্যে একটা সময় এটি হবে। সব মিলিয়ে জুনের মধ্যে চট্টগ্রাম সিটি নির্বাচন অনেকটাই নিশ্চিত হলেও এখনও অনিশ্চয়তায় থাকছে ডিসিসি নির্বাচন। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা। জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহানের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে কাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করবে। সোবহানের বিরুদ্ধে গণহত্যা সহ 9টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। তবে একে অযৌক্তিক বলছেন সোবহানের আইনজীবী। মিজান আহমেদের প্রতিবেদন। 71-এ গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র সহ 9টি মানবতা বিরোধী অপরাধে সুবহানের বিচার শুরু হয় 2013 সালের 31 ডিসেম্বর। এরপর তার বিরুদ্ধে 31 জনের সাক্ষ্য নেওয়া হলেও আসামি পক্ষে কোনো সাফাই সাক্ষী হাজির হননি। গত বছর 4 ডিসেম্বর বিচারিক কার্যক্রম শেষে মামলার রায় অপেক্ষমান রাখল ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান জানান, বুধবারই জানা যাবে সুবহানের মানবতা বিরোধী অপরাধের আমলনামা। মাননীয় ট্রাইব্যুনাল নম্বর 1, 2 আগামীকালকে রায় প্রদানের তারিখ নির্ধারণ করেছেন। যে অভিযোগগুলো আনিত হয়েছিল সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই প্রত্যাশা করছি। তবে রাষ্ট্রপক্ষের এই দাবিকে অন্তঃসার শূন্য বলে মনে করে আসামি পক্ষ। প্রসিকিউশন যে সাক্ষ্য দিয়েছে, সাক্ষীদের মাধ্যমে যে সাক্ষ্য উপস্থাপন করেছে, সেই সাক্ষ্যে মৌলানা সুবহানের বিরুদ্ধে আনিত অভিযোগ বিন্দু মাত্র প্রমাণিত হয় না, সামান্যতম প্রমাণিত হয় না। সুতরাং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি আশা করলেও আমরা আশা করছি উনি বেকসুর খালাস পাবেন। অপরাধ প্রমাণিত হয় ইতিপূর্বে মানবতা বিরোধী অপরাধ মামলার 15টি রায়ে 13 জনকে ফাঁসি সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।